কিন্তু ছেলেটা কিন্তু জানতেও পারল না তার পেছনেই ঝোপের মধ্যে ওঁত পেতে বসেছিল কান্দার সেই ভয়ঙ্কর নরখাদক বাঘ। ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরছে বাবাকে এই খবরটা দেবার জন্য, আর এই সুযোগ বুঝেই তার ওপর ঝাঁপিয়ে পড়লো সেই মানুষ এবং তাকে ছিন্ন ভিন্ন করে তার শরীরটাকে টেনে নিয়ে গেল জঙ্গলের মধ্যে এবং অনেকটাই খেয়ে ফেলল। সেই বৃদ্ধ তখন প্রচন্ড ক্রোধের সঙ্গে জিম করবেটকে বলছে, সাহেব, আমি প্রতিশোধ চাই। আপনি ওই বাঘটাকে হত্যা করে আমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ আমি যেন নিতে পারি সেই ব্যবস্থা করুন। সাহেব, আপনি ওই বাঘটাকে হত্যা করুন, তাহলে আমার আত্মা শান্তি পাবে, আমার ছেলের আত্মা শান্তি পাবে, কিছুটা হলেও প্রতিশোধ গ্রহণ করা যাবে। জিম করবেট বললেন, অবশ্যই অবশ্যই আমি সে কাজ করব, আপনাকে আমি প্রতিশ্রুতি দিলাম। জিম করবেট তার ফরেস্ট বাংলোয় ফিরে গেলেন। সেখানে গিয়ে তিনি কিভাবে বাঘটাকে মারা যায় সেই প্রস্তুতি নেবার জন্য কান্দা গ্রামের একটা মানচিত্র খুলে ধরলেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তিনি আবার বিকেলের দিকে ফিরে গেলেন সেই গ্রামটিতে। এবার এসে আবার এক ভয়ঙ্কর ঘটনার কথা শুনলেন। তিনি শুনলেন যে একটি ছেলে জঙ্গলে গিয়েছিল গাছের ডাল ভেঙে কাঠ সংগ্রহ করতে। ছেলেটি গাছে উঠেছে, অনেকগুলো ডাল ভেঙেছে, গাছ থেকে সে নেমে আসছে, কিন্তু সে জানতো না গাছের ঠিক নিচেই একটা নালার ওপাশে ওত পেতে বসেছিল সেই মারাত্মক বাঘটি। ছেলেটি যেই গাছ থেকে নেমেছে তার উপর লাফিয়ে পড়ে ছেলেটাকে টুটি কেটে মেরে টেনে নিয়ে চলে গেছে সেই ভয়ঙ্কর বাঘ। এইসব ঘটনা জিম করবেট শুনলেন। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললেন যে তার পরিকল্পনাটা কি, দিয়ে তাদের বললেন যে আগামীকাল একদম ভোরবেলা তাদের মধ্যে থেকে কেউ যেন কোকিলের ডাক ডাকে, আর তার উত্তরে তিনি চিতাবাঘের ডাক ডাকবেন। জিম করবেট তাদেরকে বললেন যে তিনি সেই রাত্রেই জঙ্গলে যাবেন, আর তাদেরকে এটাও জানালেন যে পরের দিন খুব ভোরবেলা গ্রামবাসীদের মধ্যে কেউ একজন কোকিলের ডাক ডাকবেন, আর তার উত্তরে জিম করবেট জঙ্গলের ভেতর থেকে চিতাবাঘের ডাক অনুসরণ করে একটা গর্জন করবেন, একটা হুঙ্কার দেবেন। আর যদি সেই কোকিলের ডাকের কোনো উত্তর গ্রামবাসীরা না পায় তাহলে তারা জানবে যে জিম করবেটের কোনো বিপদ হয়েছে। জিম করবেট জঙ্গলের দিকে এগোতে যাবেন, ঠিক এমন সময় একটা ছেলে অল্প বয়সী ছুটে এসে তাকে প্রণাম করলো। তিনি সহজে বললেন, কি প্রণাম করছে কেন? তখন মোড়ল বলছে, ওকে আটকাবেন না সাহেব, প্রণাম করতে দিন, ওর বাবাকে এই বাঘটাই খেয়েছে। আবার ছেলেটা কিন্তু জন্ম থেকে বোবা, ও কথা বলতে পারে না, কিন্তু ও এটা বুঝতে পারছে যে আপনি যাচ্ছেন ওর বাবার খুনিকে হত্যা করতে, তাই আপনার প্রতি কৃতজ্ঞতাবশত সে আপনাকে প্রণাম করলো। আর কিছু বললেন না জিম করবেট, জঙ্গলের দিকে হাঁটা লাগালেন। তার মন তখন উত্তেজনায় টকবক করে ফুটছে। এত এত মানুষের আশা ভরসা তার উপর, তিনি তার প্রতিদান দেবেন, তাদের আশা তিনি আর শেষ হতে দেবেন না। তিনি আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বেন। তিনি জঙ্গলের পথে হাঁটতে লাগলেন। তখন সন্ধ্যা হয়ে গেছে। এবার তিনি গিয়ে সেই গাছটায় উঠে পড়লেন যে গাছটায় সকালবেলা উঠে ওই বাঘটাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। তিনি এবারে পুরো তৈরি হয়ে এসেছেন, গুলি ভরা রাইফেল তাঁর হাতে, পর্যাপ্ত আরো গুলিও সঙ্গে নিয়ে এসেছেন। তিনি জানেন কোনোভাবেই রাত্রে দু চোখের পাতা এক করা যাবে না, সজাগ দৃষ্টি রাখতে হবে চারিদিকে। অপেক্ষা করতে করতে 2 ঘন্টা হয়ে গেল, কোথাও কোনো সাড়া শব্দ নেই, বাঘের কোনো সন্ধানও তিনি তখনও পেলেন না। চিন্তায় তিনি অস্থির। এমন সময় ধীরে ধীরে তার চোখের পাতা দুটো লেগে এলো। তিনি অনেক চেষ্টা করছেন এই ঘুমকে আটকানোর, তিনি জানেন ঘুমিয়ে পড়লেই বিপদ, তার নিজের প্রাণও চলে যাবে মুহূর্তে, কিন্তু না, এত পরিশ্রমের পর আজকে আর তিনি কিছুতেই ঘুমকে আটকাতে পারলেন না। তার সবে চোখ দুটো লেগে এসেছে। ঠিক এমন সময় তিনি শুনলেন এক সতর্ক অথচ চাপা গর্জন, বাঘের গর্জন। মুহূর্তে সতর্ক হয়ে গেলেন সাহেব। জিম করবেট আওয়াজ শুনেই বুঝতে পারলেন এটা সেই কান্দার ভয়ঙ্কর মানুষ খেকোর গর্জন। তিনি সজাগ হয়ে গেলেন, বুঝতে চেষ্টা করলেন যে এই গর্জনটা ঠিক কোন জায়গা থেকে আসছে, অর্থাৎ বাঘটা ঠিক কোথায় আছে। ঠিক এমন সময় তার সামনের জঙ্গল থেকে বেরিয়ে এলো সেই কান্দার নরখাদক। সাথে সাথে জিম করবেট রাইফেলটা অতি ধীরে ধীরে অতি সন্তর্পণে বাঘকে লক্ষ্য করে তুললেন। কিন্তু কি আশ্চর্য, সেই মুহূর্তে বাঘও তাকে দেখে ফেলল। এক মুহূর্ত সময় নষ্ট না করে করবেট সঙ্গে সঙ্গে গুলি চালালেন।
কিন্তু অত্যন্ত ক্ষিপ্রতায় প্রচন্ড দ্রুত গতিতে সেই বাঘ এক লাফ মেরে চলে গেল আর গুলিটা গিয়ে লাগলো পেছন দিকের জঙ্গলের কোনো গাছে। এবারেও ফসকালেন, নিজের মনে এক রাস বিরক্তি প্রকাশ করলেন। কিন্তু করবেট আজকে মরিয়া, কোনো বাধাই তিনি মানবেন না। সঙ্গে সঙ্গে রাইফেলে আর একটা গুলি ছুড়ে প্রস্তুত হয়ে বসে রইলেন করবেট। বাঘের দেখা নেই। কিছুক্ষণ বাদে অন্যদিকের একটা ঝোঁক থেকে আবার বাঘটাকে দেখা গেল, সাথে সাথে করবেট গুলি যাওয়া। এবারেও লক্ষ্য ভ্রষ্ট হলো, গুলি বাঘের গায়ে লাগলো না। জিম করবেট কিন্তু কোনোভাবেই হাল ছাড়ার পাত্র নন। তিনি এবার চুপচাপ বসে রইলেন বন্দুকে গুলি করে। কিন্তু 1 ঘন্টা কেটে গেল, বাঘটার আর কোনো নড়াচড়ার লক্ষণ নেই, তাকে দেখা গেল না। তিনি চুপচাপ গাছে বসে আছেন। তিনি জানেন এই সময় নিজেকে কিভাবে শান্ত রাখতে হবে। তার পাশে একটা গাছ ছিল। হঠাৎ সেই গাছে একটা নড়াচড়ার লক্ষণ পেলেন। দেখলেন একটা বাদুড় হঠাৎ নড়ে চলে উঠলো এবং ডেকে উঠলো, দিয়ে বাদুড়টা সেখান থেকে চলে গেল। আর ঠিক সেই সময় শোনা গেল সেই বাঘের ভয়ঙ্কর গর্জন। তিনি বুঝতে পারলেন বাঘটা প্রচন্ড খিদে পেয়েছে বাঘটার, সে খুব ক্ষুধার্ত। তার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি দেখলেন এই সময় অন্য কোনো একটা প্রাণীর ডাক যদি হুবহু নকল করতে পারেন তাহলে হয়তো বাঘটাকে বোকা বানিয়ে বাইরে টেনে আনা যেতে পারে। আর একবার যদি বাঘটাকে জঙ্গলের ভেতর থেকে বাইরের সমতলে আনতে পারেন তাহলে তার কাজ অনেক সহজ হয়ে যাবে। আর অন্য প্রাণীর ডাক ডাকতে জিম করবেট একদম ওস্তাদ ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে একটা বাঁদরের ডাক ডেকে উঠলেন আর সঙ্গে সঙ্গে ভেসে এলো সেই ভয়ঙ্কর। বাঘটা যেই জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে এলো, সঙ্গে সঙ্গে জিম করবেট আবার গুলি চালালেন। বাঘটা আবার লাফ মেরে ঝোপের ভেতর অদৃশ্য হয়ে গেল। কিন্তু এবার জিম করবেট বুঝতে পারলেন গুলি বাঘের গায়ে লেগেছে এবং সে আহত হয়েছে, তবে মরেনি। তিনি এটা খুব ভালো করেই জানেন যে আহত বাঘ সাধারণ বাঘের থেকে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি হিংস্র। তাই জিম করবেটের আর এখন কোনো উপায় নেই। তিনি চুপচাপ ওই গাছের ওপরেই বসে থাকলেন, নামার কোনো চেষ্টাও করলেন না, কারণ নামা মানেই আত্মহত্যা। তিনি খুব ভালো করেই জানেন ওই বাঘ তার উপর আক্রমণ এবার করবেই করবে, কারণ সে দেখে নিয়েছে জিম করবেটের অবস্থান। অপেক্ষা করতে করতে তিনি বুঝলেন ভোর হতে তখন আর অল্প কিছু সময় বাকি। তিনি কি পারবেন না এই বাঘটাকে হত্যা করতে? কিন্তু তার মন বদ্ধপরিকর, তাকে এটা করতেই হবে। এমন সময় তিনি দেখতে পেলেন পূব আকাশের অন্ধকার আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। এদিকে তার চোখ প্রচন্ড জ্বালা করছে। আগের দিনেও ঘুম হয়নি ঠিক মতো, এদিনকে তো কোনো কথাই নেই। তবুও তিনি জানেন ঘুমলে তার চলবে না। এমন সময় গ্রামের দিক থেকে তিনি কোকিলের ডাকে আওয়াজ পেলেন। তিনি বুঝতে পারলেন গ্রামেরই কেউ তার বলে যাওয়া কথা মতোই কোকিলের ডাক ডেকেছে। এবার তো তাকে চিতাবাঘের ডাক ডেকে প্রত্যুত্তর দিতেই হবে। তার মানে আরও একটা রাত কেটে গেল বিফলভাবে। মনে মনে খুবই কষ্ট পাচ্ছেন জিম করবেট। তিনি চিতাবাঘের ডাক ডেকে উত্তর দিতে যাবেন, এমন সময় তিনি শুনতে পেলেন চাপা একটা ক্রুদ্ধ গর্জন, বাঘের গর্জন। তিনি বুঝতে পারলেন বিপদ তার শিয়রে এসে উপস্থিত হয়েছে। তিনি পেছন ফিরে দেখলেন তার পেছনেই যে গাছটা, সেই গাছটাই উঠে পড়েছে কান্দার সেই ভয়ঙ্কর নরঘাত। তিনি জীবনে বহু বাঘ মেরেছেন, কিন্তু এত হিংস্র, এত ধূর্ত, এত ভয়ঙ্কর কোনো বাঘ যে হতে পারে এই প্রথম চিন্তা দেখতে। তার বুকের রক্ত জল হয়ে গেল। জিম করবেটকে লক্ষ্য করে বাঘ ভয়ঙ্কর গর্জন করছে, যেন কতদিনের খিদে, কতদিনের প্রতিশোধের লেলিহান আগুন তার চোখে। জিম করবেটের ভয় রক্ত জল হয়ে গেল। ঠিক এমন সময় জিম করবেটকে লক্ষ্য করে তার গাছের দিকে লাফ দিল সে ভয়ঙ্কর বাঘটা, আর সাথে সাথে জিম করবেট পরপর 2টো গুলি চালালো। আর বাঘের রক্ত ছিটকে এসে ভিজিয়ে দিল তার জামা। ভয় আতঙ্কে তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। তিনি সহসা চোখ বন্ধ করে ফেললেন। এরপর যখন চোখ খুললেন তিনি দেখলেন তাঁরই গাছের নিচে পড়ে আছে কান্দার সেই ভয়ঙ্কর নরঘাতক বাঘ। জিম করবেট দেখলেন সেই বাঘটা তাঁরই গাছের নিচে মরে পড়ে আছে। তিনি যখন গুলি চালিয়েছেন সেই সময় 2টি গুলি বাঘের বুকে লেগেছে, যার জন্য সাথে সাথেই বাঘটা মারা গেছে। ভাবুন তো, এবারেও যদি গুলি দুটো ফসকাতো তাহলে কি জিম করবেট আর কোনোদিন স্বীকার করতে পারতেন? না আমরা তাঁর লেখা কোনো বই পড়তে পারতাম? যাই হোক, এরপর জিম করবেট গাছ থেকে নেমে এলেন। তিনি তখন রীতিমতো হাঁপাচ্ছেন, ভয়ে, ক্লান্তিতে, উত্তেজনায়। জিম করবেট তখন কলকল করে ঘামছেন। হঠাৎ সাহেব বলে পেছনে একটা ডাক শুনলেন। তিনি তাকিয়ে দেখলেন গ্রামের মোড়ল সেখানে দাঁড়িয়ে, সঙ্গে অনেক লোকজন। গ্রামের লোক কোকিলের ডাক ডাকার পরেও
যখন তার দিক থেকে চিতাবাঘের কোনো ডাকের উত্তর আসেনি, তখন গ্রামবাসীরা বিপদ আঁচ করে তার বলে দেওয়া কথা মতোই লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাকে খুঁজতে এসেছে। তাকে জীবিত দেখতে পেয়ে মোড়ল সমেত গ্রামের সবাই খুব আশ্বস্ত হলো, খুব খুশি হলো। মোড়ল তাকে বললেন, আপনি দেবতা সাহেব, নাহলে এইরকম একটা ভয়ঙ্কর মানুষকে বাঘকে মারা আর কারোর দ্বারা হতো না সাহেব। আপনি দেবতা, আপনি আমাদের সবাইকে রক্ষা করলেন। তখন জিম করবেট তাকে বললেন, কাজটা কিন্তু অত সহজ ছিল না। জিম করবেট তাদের বললেন, নেহাত কপাল জোরে তিনি এ যাত্রা বেঁচেছেন, নাহলে এত ধূর্ত এত চতুর বাঘের হাত থেকে তিনি কোনোভাবেই বাঁচতে পারতেন না। যাই হোক, বাঘটার 4টে পা বেঁধে তাকে গ্রামে নিয়ে আসা হলো। চারিদিকে শুধু জিম করবেটের নামে জয়ধ্বনি তখন দিচ্ছে। গ্রামের লোকের কাছে তিনি দেবদূত, তিনি দেবতা। এই এতদিনকার এই ভয়ানক আতঙ্কের পরিবেশ থেকে কান্দার এবং তার আশেপাশের গ্রামের মানুষকে তিনি রক্ষা করলেন, তিনি মুক্ত করলেন, তিনি বাঁচালেন। তারা তাঁর এই ঋণ বংশ পরম্পরায় ভুলবে না। আমার গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।